হয়তো খারাপ না, হয়তো খারাপ না ইস্ট বেঙ্গলে একটা বক্তব্য পেশ করব। আজকে সকালে আমরা দেখতে পেলাম বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানিয়েছে যে সাউল ক্রেসপো যা চোট লেগেছে, মনে হচ্ছে না 1.5 মাসের আগেও সুস্থ হবে, মানে খুবই ক্ষীণ সম্ভাবনা। এবং আরও একটা আমরা দেখলাম দিয়ামান্টাকসের এখন মানে যে ক্ষত হয়েছে, মানে চোট লেগেছে, সেটা পর্যবেক্ষণ করে ডাক্তার বা কোচিং স্টাফদের মনে হয়েছে 1 থেকে 2 ম্যাচ ও বসতে পারে। তারপর সবাই আঁতকে উঠেছে। আমি এই ব্যাপারটা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। দেখুন, এই যে এত আঁতকে ওঠা, এত উৎকণ্ঠা, এর একটাই কারণ, আপনারা বেশিরভাগ মানুষ জীবনটাকে একটা সিঙ্গেল ট্র্যাকে ভাবেন। আমি একটু ব্যাপারটা অন্যভাবে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, তাহলেই বুঝবেন যেগুলো ঘটছে বা ঘটেছে সেইটা হয়তো অতটাও খারাপ নয়। প্রথমে আমার ব্যক্তিগত জীবনটা একটা উদাহরণ দিই। আমার কলেজ জীবনে আমাদের কিছুদিন ম্যাথমেটিক্স বলে একটা সাবজেক্ট ছিল, কিছুদিন ছিল। তো ম্যাথমেটিক্স পেপার যখন খুব কঠিন হতো, সবাই মুখ চুন করে থাকতো, আমার খুব আনন্দ হতো। এই জন্য না যে আমি ম্যাথমেটিক্সের তুখোড় ছিলাম, এই জন্য যে আমার যাদের প্রতিপক্ষ ছিল, মানে অনেক মেদিনীপুরে অনেক ছেলে আছে যারা অঙ্কে খুব ভালো, তারা আমার থেকেও অঙ্কে বেটার ছিল। তার ফলস্বরূপ কী হতো, অঙ্কের পেপার যদি একটু সহজ হতো, তার আমার থেকে অঙ্কে অনেকটা লিড নিয়ে নিত। এর অঙ্ক পেপার যখন কঠিন হতো, তার আমার থেকে কম লিড নিতে পারতাম। তো অন্যান্য সাবজেক্ট আমি লিড নিয়ে নিতাম, কিন্তু অঙ্কটাতে আমি ওদের থেকে দুর্বল ছিলাম। মানে এমন না যে আমি অঙ্কে একদম কাঁচা ছিলাম, কিন্তু ওরা আমার থেকে বেশি ছিল, সবল ছিল। তো জীবনে অনেকটা কিন্তু মানে কম্পাইটিভ, আপনি কতটা ভালোর থেকেও ব্যাপার হচ্ছে বাকিরা আপনার থেকে কতটা পিছিয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট। এবার একদম সরাসরি আসা যাক খেলার বিষয়। প্রথমে কিছু একটা হিসেব দিচ্ছি। দেখুন, এই মাসে ডিসেম্বর মাসে যে ম্যাচগুলো আছে, একটা উড়িষ্যা ম্যাচ, তারপর পাঞ্জাব ম্যাচ, তারপর হায়দ্রাবাদের সাথে একটা অ্যাওয়ে ম্যাচ আছে, হায়দ্রাবাদের আগে একটা জামশেদপুরের সাথে একটা ম্যাচ আছে আমাদের, 3টে হোম আছে, একটা হায়দ্রাবাদের অ্যাওয়ে আছে, তারপর জানুয়ারিতে মুম্বাই ম্যাচ রয়েছে। তো আপনি মানে ওয়ার্স্ট কেসে এখন যা মনে হচ্ছে 1 থেকে 2 তো দিয়ামান্টাকস, ধরলাম 2টো ম্যাচ দিয়ামান্টাকসকে পাবেন না। তার মধ্যে পাঞ্জাব ম্যাচটা আমাদের বার করে নেওয়া উচিত। উড়িষ্যা ম্যাচটা দেখা যাক না কী হয়। মানে মোটামুটি আমরা ক্লেটনকে পেছন থেকে খেলিয়ে কিছু একটা বার করে নিতে পারি, একটা ম্যাচের তো ব্যাপার। দিয়ামান্টাকস কিন্তু এই 2টো ম্যাচ ম্যাক্সিমাম রেস্ট পেলে ঠিক হয়ে যাবে। এবার আসলে এক সাউলের কথা। দেখুন, আমি একাধিকবার বলে এসেছি যে আপনাকে যদি বড় কিছু ভাবতে হয় জীবনে, আপনাকে সাউলকে নিয়ে এগোনো চলবে না। সাউলকে নিয়ে আপনি বড় জোরে ডিসেম্বরে যে ম্যাচগুলো আছে সেগুলো উতরোতে পারতেন, তারপর আপনি মুখ থুবড়ে পড়বেন বা ইস্ট বেঙ্গল মুখ থুবড়ে পড়বে। মানে সাউল হচ্ছে ওই অটো রিক্সার মতো, মানে আপনার পাড়ায় আশপাশে ঘোরাঘুরির জন্য ঠিক আছে, আপনাকে যদি দূরে কোথাও পাড়ি দিতে হয়, সাউল ইজ নট দ্য রাইট গাই। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যারা ম্যানেজমেন্টে রয়েছে, নিতু থেকে শুরু করে বাকিরা, এদের প্রেম নিয়ে কোনো সন্দেহ নেই, ক্লাবের প্রতি এদের আনুগত্য, এদের ডেডিকেশন, প্রেম নিয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহ হচ্ছে এদের ইন্টেলেক্টে। আমি নিত্য থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন, একটা দেশের প্রধানমন্ত্রী দিনে ম্যাক্সিমাম টাইম তার দেশের জন্যই দেয়। প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী দেয়, শুধু আমাদের প্রধানমন্ত্রী বলে না, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী দেয়। আপনার বাংলাদেশে যারা রয়েছে তারাও দেয়। তবুও কোনো দেশ তৃতীয় বিশ্ব, কোনো দেশ প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, কেন? এফর্ট তো সবাই একই দিচ্ছে। এই যে প্লেয়াররা যে খেলছে, যারা খেলছে, তারাও দিনে অনেকটা সময় ধরে ফুটবলকে সময়টা দিচ্ছে। কেউ খেলোয়াড়, কেউ লা লিগা খেলছে, কেউ ইপিএল খেলছে, এগুলো ভাবার বিষয় আছে। কিন্তু আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হন না কেন, তৃণমূল হন, বিজেপি হন, বামপন্থী হন, আপনার যারা লিডার, তারা দিনে অনেকটা সময় কিন্তু পার্টিকে দেয়। তবু কোনো পার্টি ইলেকশনে অনেক সিট পায়, কোনো পার্টি কোনো সিট পায় না। কেন? এগুলো ভাবার কারণ আছে। আপনাকে দুটোই জানতে হবে, দুটোই কিন্তু প্রথমে অ্যাকনলেজ করতে হবে যে এফার্ট দিচ্ছে, নিতু এফার্ট দিচ্ছে,
মমতা এফার্ট দিচ্ছে, মোদি এফার্ট দিচ্ছে, ওদিকে ইউনিস এফার্ট দিচ্ছে, ওদিকে ট্রাম্প এফার্ট দিচ্ছে, প্রত্যেকে এফার্ট দিচ্ছে, প্রত্যেকে প্রায় সমপরিমাণ এফার্ট আওয়ার্স দিচ্ছে। কেউ তবু প্রথম বিশ্ব, কেউ তৃতীয়, কেউ চতুর্থ। কেন? এই সাউলের চোট না লাগলে নিতুদের যা মেধা, এরা কোনোদিনই সাউলের পরিবর্তনের কথা ভাবতো না, কোনোদিনও না। কিন্তু এখন বাধ্য হয়ে আছে না, অনেক সময় অনেক বাচ্চা আছে দেখবেন কিছু একটা নোংরা একটা পুতুল নিয়ে তার মধ্যে একটা অদ্ভুত একটা আকর্ষণ থাকে, এটা ছাড়বো না, এই পুতুলটা যত নোংরা হয়ে গেছে, তো গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, না ছাড়বো না। এবার আপনি বাচ্চাদের বোঝাতে গেলে কান্নাকাটি করবে, ভাঙচুর করবে, মানে কিন্তু হঠাৎ করে দেখলেন একটা বেড়াল এসে পুতুলটা নিয়ে চলে গেল, তখন বাচ্চারা কিছুক্ষণ হাউমাও করে কাঁদবে, তারপর থেমে যাবে, তারপর ওটা থেকে মুক্তি পাবেন। মানে আপনি যদি ফেলতে যান তাহলে আবার বাচ্চা বলবে তুমি ফেলে দিলে, বলে অনেক কিছু করবে। তো সাউলকে আমরা কিছু বলে কিছু হয়তো বোঝাতে পারতাম না নিতুদের যে সাউলের পরিবর্তন দরকার, কিন্তু এখন সাউলে যে চোটটা লেগেছে তার ফলস্বরূপ বাধ্য হয়ে এত ভালো কাজ করবে এরা, এগুলো কিন্তু ভাবার দরকার আছে। মানে সাউলকে নিয়ে আপনি বড় কিছু করতে পারবেন না জীবনে। সাউল যদি চোটটা না লাগতো, ইস্টবেঙ্গল তো ডিসেম্বরের প্রত্যেকটা ম্যাচই জিততো, তারপর জানুয়ারিতে গিয়ে আবার হারতে শুরু করতো। তো এখন সাউলের চোট লাগার ফলে যদি আমরা ভালো প্লেয়ার আনতে পারি, ভালো মানে ভালো ওরকম নয়, গতবার যেটা করে এনেছিলাম, মানে খেলার মধ্যে নেই সেরকম প্লেয়ার ধরে আনছি, এবং সেসব প্লেয়ার পুশ করার জন্য তো কিছু 420 এজেন্ট আছে, এবং কিছু ইস্টবেঙ্গল ফ্যানও রয়েছে যারা ইউটিউবে রয়েছে, অপারেট করে ইউটিউব চ্যানেল, অনেকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, টুইটারে অ্যাক্টিভ, তারা বেসিক্যালি দালালি করে এসব এজেন্টের হয়ে। তো আপনি যদি সাউলের পরিবর্তে ওরকম একটা ফালতু মাল আনেন, তাহলে আবার সেই লাস্টের দিকে ইস্টবেঙ্গল আবার পেছন দিকে চলে যাবে। আর যদি সাউল থাকতো, ওই মাঝামাঝি কোথাও একটা আমরা থাকতাম। তো দেখা যাক, এই যে বললাম ডিয়ামন্টাকাসের কেসটা কিন্তু একটা দুটো ম্যাচের ম্যাক্সিমাম, তো একটা দুটো ম্যাচ নিয়ে আপনাকে অতটা ভাবতে হবে না জীবনে, জীবন অনেক বড়, আইএসএলটা অনেক বড়। দুটো ম্যাচে যদি মনে হয় আপনার পুরো আকাশ পাতাল হয়ে গেল ইস্টবেঙ্গল, সেটাও ঠিক নয়। তো দুটো ম্যাচ নিয়ে অত ভাববে না, সাউলটা কোনো ভাবনার বিষয়ই নয়, ও থাকলেও ইস্টবেঙ্গল কিছু হতো না। ভালো থাকবেন।